এরপর কেটে গেছে ৫টি বছর। সময়ের চাকা তার নিয়মেই ঘুরে চলেছে। এই সময়ের মধ্যে তেমন একটা বদলায়নি শহর, বদলায়নি দৈনন্দিন নাগরিক জীবন, বদলায়নি শহরের মানুষগুলো। দাশগুপ্ত নিবাসের বাইরের খোলসটাতেও বদলে যাওয়ার তেমন কোনো চিহ্ন চোখে পড়ে না। কিন্তু এই ৫ বছরে অনেকটা বদলে গেছে দাশগুপ্ত নিবাসের ভেতরটা, অনেকটাই। এখন যা খাওয়ার পেট ভরে খেয়ে নাও আখি, এরপরে কিন্তু সারা দিনেও কিছু খেতে পারবে না। হ্যাঁ, বিয়ে শেষ হবে তারপরে আবার খেতে পারবে, বুঝেছো? কি আবার খাবে? কি আবার খাবে? এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে, তাই সব নিয়ম মানতে হবে। দেখি হা কর। সত্যি দিদি, বাড়িটার কথা ভাবলে কেমন অবাক লাগে, তাই না? বাড়িটা কেমন আস্তে আস্তে লঙ্গরখানা হয়ে গেল। লঙ্গরখানায় বসে বসে আবার বিয়েও হচ্ছে। অবাক লাগে, আবার হাসিও পায়। বলছি, তোমরা আমার কথা বুঝতে পেরেছো সবাই? আমি বলতে চাইছিলাম আমাদের বাড়িটা কত পয়া, ভাবো। হ্যাঁ, এই যে আমাদের বাড়িতে তো ছোট বৌমা মানে জয়ী তার বোনকে কেমন খুঁজে পেয়ে গেল, আবার এইখানে থেকে থেকে তার বিয়েটাও হয়ে গেল। ওই জন্যই বলছিলাম আর কি। যমুনা, এত বয়স হয়ে গেল এখনো কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা শিখলে না কেন দাদা? আখি ছোট বৌমার বোন, আখিকে ছোট বৌমা এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু আমি তো তাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। এতদিন থাকতে থাকতে আখি এই বাড়িরই মেয়ে হয়ে গিয়েছে। সে এখন ছোট বৌমার বোন কিংবা রিবুর শালী নয়। আমরা আমাদের বাড়ির মেয়ের বিয়ে দিচ্ছি। সব তো জানি দাদা, আপনি তো শুধু ওর বিয়েটাই যে দিচ্ছেন তা তো নয়। শুনেছি তো ও আখি আর আখির বর সমুদ্র বিয়ের পর নাকি এ বাড়িতেই থাকবে। আপনি ওদের দুজনকে এই বাড়িতেই আশ্রয় দিচ্ছেন। হ্যাঁ গো ছোট বৌমা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, মানে সমুদ্র বিয়ের আগে একটা বড় ফ্ল্যাট বুক করেছিল, কিন্তু বিয়ের আগেই তো ফ্ল্যাটটা হ্যান্ডওভার হওয়ার কথা ছিল। নানা কারণে প্রমোটার এখন হ্যান্ডওভার করে উঠতে পারছে না, তো কয়েকদিন লাগবে। তাই আমি বাবাকে বলেছিলাম যে বিয়ের পর কিছুদিন যদি ওরা এই বাড়িতেই থাকে, আর বাবা তাতে রাজিও হয়েছিলেন। হ্যাঁ, সে তো জানি। সমুদ্র বড় ভালো ছেলে, সঙ্গে সঙ্গে দিব্যি থাকতে রাজি হয়ে গেল। সে তো রাজি হবেই কাকিমণি। সমুদ্র কতদিন ধরে এ বাড়িতে যাতায়াত করছে, আর বাড়ির সবাই ওকে যথেষ্ট ভালোবাসে। হ্যাঁ, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এই বাড়িতে এতগুলো ফাঁকা ফাঁকা ঘর এমনিই পড়ে রয়েছে, লোকজন এসে না জুটলে তো লঙ্গরখানা না, মানে আত্মীয় স্বজন এসে না ভরলে তো বাড়িটা গম গম করবে না, তাই না? থাক যমুনা, আজকের এরকম শুভ দিনে এসব পুরনো কথাবার্তা তুলে সময় নষ্ট করো না, বরং কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে ফেলো। বাবা, আমি একটু বেরোচ্ছি, গিয়ে মাংসটা কিনে আনছি। জয়, একটু শোনো। হ্যাঁ বলো। না, সেরকম কিছু না, আসলে আমি মাংসের টাকা আলমারি থেকে নিয়েছি। ভাবলাম তুমি খুঁজে না পেলে হয়তো টেনশন করবে, তাই তোমায় একবার বলে দিলাম। ও, ভালো করেছো। আচ্ছা, আর আরেকজন কি করছে গো? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি?
আমিও আর ডিস্টার্ব করলাম না, ভাবলাম আজকে বাড়িতে অনুষ্ঠান, একটু পরেই উঠে লাফালাফি করবে, তার থেকে ঘুমোক। বাবা আসছি, মা আসছি। দিদি আমি আর খেতে পারছি না, তুই ধর। আচ্ছা ঠিক আছে, না খেতে পারলে খাওয়ার কোনো দরকার নেই। তুই তাহলে যা, ঘরে যা, জল খেয়ে না। রুম্পাই। হ্যাঁ বলো। আঁখি পুষিপনিকে নিয়ে ঘরে যা। ঠিক আছে যা। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। এই নিন, বসুন এখানে। ভালো করে দেখে নিন তো সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা, সব ঠিকই আছে, সব ঠিক আছে। রুম্পাই, কি বলছো ছোট কাম্মা? বলছি যে তুমি গিয়ে একটু দেখো তোমার মা ঘুম থেকে উঠেছে কিনা। ঠিক আছে। আর মাকে একটু চা দিয়ে এসো। যা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, যেতে হবে না, ওকে আমি দেখে নিচ্ছি। বর্দি ভাই, বলছি সবার জন্য চা বসিয়েছো তুমি? হ্যাঁ হয়ে গেছে। এই তো। বলছি জয়, ঠাকুরমশাই চা খাবেন না? ঠাকুর মশাই, দাঁড়া আমি একবার জিজ্ঞেস করি। ঠাকুর মশাই, বলুন বলুন। আপনি চা খাবেন তো? হ্যাঁ মা, একটু চা দাও। ও বর্দি ভাই, ঠাকুর মশাই চা খাবেন। তুমি যাও, আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। শোনো বর্দি ভাই, বলছি তোমাকে এরপরে আর কিছু করতে হবে না। একটু পরে ঠাকুর চলে আসবে, তুমি খালি খাবার দাবারের ব্যবস্থাটা একটু দেখে নিও। তুমি একদম চিন্তা করো না, আমি এদিকটা পুরোটা সামলে নেব। জয়, কি হলো বর্দি ভাই? বলছিলাম তোমার বড়দা ভাই আমাকে বলল আজ নাকি একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই বাইরে চলে যেতে হবে। আমি জানতে চাইলাম কিন্তু কিছুতেই বলল না। আমি বললাম যে বাড়িতে একটা বিয়ে আছে, না গেলে হয় না। কিছুতেই শুনলো না আমার কথা, আমাকে ধমক দিয়ে থামিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি এই নিয়ে ভেবো না। বাড়িতে বিয়ে আর বর্দা ভাই থাকবে না। আমি বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলছি, তুমি চিন্তা করো না। তুমি একটু খাবার দাবারের ব্যবস্থাটা দেখে নাও। আর বলছি, টমটম ঘুম থেকে উঠেছে গো? টমটমকে তো আমি কাল রাতে ঘরে দেখিনি। ঘরে দেখোনি মানে? বাড়িতে ছিল না? কাল আমি রাত্রেবেলা ছাদে গিয়ে দেখলাম ও একা একা বসে আছে। আমি আর ডাকার সাহস পাইনি। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করো না তুমি। রুম্পাই, বলছি তুমি মায়ের জন্য চাটা নিয়ে যাও। নতুন জামা, আমার মায়ের চাটা একটু দেবে? আমি এক্ষুনি আনছি।
আরে জিষ্ণু বাবু যে সকালবেলা একা একা চললে কোথায়? একটা জায়গায়। একটা জায়গায় মানে কোথায় যাচ্ছ? সেটা তো তোমায় বলবো না। ঠিক আছে বলো না, কিন্তু তুমি যে একা একা সকালবেলায় যাচ্ছ তোমার মা সেটা জানে? একটা কথা সব সময় মনে রাখবে চিকু, সব সময় সত্যি কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, মনে থাকবে? না, মা জানে না, মা ব্যস্ত, তাই পরে বলে দেবো। বাহ, ছেলেটা তো বেশ মিষ্টি। হ্যাঁ, ও আমাদের রিভুর ছেলে গো। রিভু? হ্যাঁ, ওই যে দাশগুপ্ত বাড়ির, ওর মা হচ্ছে জয়ী দাশগুপ্ত, ভালো ফুটবল খেলতো। ওটা জয়ী দাশগুপ্তের ছেলে? আহারে, বাচ্চাটা পাটা এরকম। আর বলো না, বাচ্চাটা হওয়ার আগে ওর মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হলো না, সেই জন্যই তো বাচ্চাটার এই অবস্থা। দেখলে এত মায়া লাগে, এত বড় একটা খেলোয়াড়ের ছেলে হয়ে এই পায়ের অবস্থা। বর্দা ভাই, বর্দা ভাই আসবো? হ্যাঁ, এসো এসো। বর্দি ভাই বলছিল যে তুমি কোথাও বেরোবে, কিন্তু তুমি তো জানো যে আজ আখির বিয়ে, আজকেও বাড়িতে থাকবে না। আমাকে আজকে বেরোতেই হবে, আমার কোনো উপায় নেই। আর দেখো, আমি তো আগের মতো আর বড় চাকরি করি না, এখন আমাকে দিনরাত মুখে রক্ত তুলে রোজগার করতে হয় সংসার চালানোর জন্য। আর বেসরকারি কোম্পানি, না গেলে বের করে দেবে। এখন এখন খুব ভয় ভয়ে থাকতে হয় জয়ী। হ্যাঁ, সেসব তো জানি, তবু আজকের দিনটাও। আমি পারবো না জয়ী, আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা মাল ডেলিভারি করে তার টাকা আনতে হবে। আজকে আজকে কোনোভাবেই সম্ভব নয়। বর্দা ভাই, তুমি সাত সকালে মদ খেয়েছো? কেন এভাবে নিজের জীবনটা নষ্ট করছো বলো তো? কেন? কি সুন্দর জীবন ছিল তোমার। কোনটাকে সুন্দর জীবন বলছো জয়ী? ওইটাকে তুমি সুন্দর জীবন বল? ওই কৃষ্ণা বিয়ের পর দিন থেকে আমাকে একেবারে শুষে নিয়েছে, আমার যা কিছু ছিল নিংড়ে নিয়েছে। অত ভালো চাকরিটা আমার কেন গেল? হ্যাঁ, অত ভালো চাকরিটা আমার কেন গেল? ওর লোভের জন্য, ওর জন্যে। কারি কারি টাকা চাই, গয়না চাই, সবকিছু চাই, সবকিছু। আর না দিলেই ইমোশনাল ব্ল্যাকমেল। আমি আর পারছিলাম না জয়ী, আমি আর পারছিলাম না। ও অত বড় চাকরি করেও আমি ওর চাহিদা মেটাতে পারছিলাম না। তার জন্য বাধ্য হয়ে আমি ঘুষ নিলাম, আর ব্যাস আমার চাকরিটা গেল, আমার জীবন গেল, সবকিছু সবকিছু শেষ হয়ে গেল। এইটাকে তুমি সুন্দর জীবন বলছো? কিন্তু বর্দা ভাই, তুমি তো বর্দি ভাইয়ের এই অন্যায়টাকে প্রশ্রয় দাওনি। চাকরি যাবার পর তুমি বর্দি ভাইকে ডিভোর্স করেছো, আরেকটা বিয়ে করেছো। কেন করলাম? ওই ছেলেটাকে মানুষ করব বলে। ছেলেটা কি মানুষ হলো? হলো না। একটা অকাল কুষ্মাণ্ড, কারোর কথা শোনে না, আমাকে বাবা বলে অব্দি মানে না, কখন যায় কখন পেরে আমি 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 কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কেন জানো না? তোমার তো জানা উচিত, তুমি ওর বাবা। বর্দি ভাইকে ও মা বলে মানে না। আমি যতটা সম্ভব ওর পেছনে লেগে থেকে ওকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার কথা ও কেন বুঝবে? তুমি তোর বাবা, তুমি বোঝাবে ওকে। তুমি যদি ওকে সাপোর্ট না করো, ওর পাশে না থাকো, তাহলে ওর ভুলগুলো শোধরাবে কি করে তুমি? তোমাকে তো সব সময় ওর সমস্যাগুলো বুঝে ওর পাশে দাঁড়াতে হবে। বাবা, বাবা, ও তুই ব্যস্ত? ঠিক আছে, আমি পরে আসবো। না না, আয়, কি বলবি বল। আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে কেন রে? হ্যাঁ, বজ্জাত ছেলে কোথাকার। আমি মুখে রক্ত তুলে রোজগার করবো, আর তুই সেই টাকা নিয়ে গিয়ে ওড়াবি? মেরে তোমার না মুখ ভেঙে দেবে। বর্দা ভাই কি করছো? ওকে এত বড় একটা ছেলের গায়ে হাত তুলতে যাচ্ছ তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? প্লিজ তুমি শান্ত হও, শান্ত হও তুমি। এই, তোর এত টাকা কিসের জন্য লাগবে? 500 টাকা দিয়ে কি করবি তুই?
কি করব মানে? আমার কোনো হাত খরচা নেই, সবাই যা খুশি করবে আর আমি এখানে বুড়ো আঙুল চুষবো? এই যে এই লোকটা মদ খেয়ে কত টাকা নষ্ট করে জিজ্ঞেস করো তো ছোট কাকি। টমটম, কিভাবে কথা বলছিস তুই বাবার সাথে? বাবাকে বাবার সম্মানটুকু তো দেবি। সম্মান? কিসের সম্মান? যে মানুষটা সকালবেলা মদ খেয়ে পড়ে থাকে তাকে আবার কিসের সম্মান? বেশ করি মদ খাই, নিজের রোজগার করা পয়সায় মদ খাই। তোর ক্ষমতা থাকলে রোজগার করে নে না। বর্দা ভাই, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ একবার ভেবে দেখো। তুমি আর একটা বিয়ে করেছো, ছেলেটা যথেষ্ট বড় হয়েছে। তুমি তো সুখে থাকবে বলে আরেকটা বিয়ে করেছো বলো? তুমি তো ভালো থাকার একটু চেষ্টা করছো না কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না। প্লিজ আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। ছোট বাবা, আরে আরে বাবা, ছোট ভাই কোথায়? জিষ্ণু, আরে ওকে ঘুমোচ্ছে, তাহলে ঘুম থেকে ডেকে তুলে দাও। আরে বাড়ির সবাই মিলে হইচই করছে, ও একটু আনন্দ করবে না? হ্যাঁ, আরে আশ্চর্য বাবা। আরে ভাই এদিকে শোন। হ্যাঁ বলো দাদু। এই তোর ভাইকে ডেকে তোল তো ঘুম থেকে। ঠিক আছে। রূপাই, দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি ওকে ডেকে দিচ্ছি, তুমি এখানে একটু বসো, আমি যাচ্ছি। ঠিক আছে। জয়, তুমি বাজার থেকে যা যা আনতে বলেছো আমি সবকিছু নিয়ে এসেছি, দেখো তো ঠিকঠাক আছে কিনা। ও, আর মাংস? মাংস ওরা রান্নার জায়গায় নামিয়ে দিয়েছে, ওখানে ঠাকুরের লোকজনরা চলে এসেছে তো তাই। ও, ওরা চলে এসেছে, ওদেরকে আগে লুচি বানাতে বলতে হবে। জয়, কিচ্ছু করতে হবে না, আমি সব বলে দিয়েছি, ওরা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। বাবা, এই না হলে আমার বাদ বাবু, থ্যাংক ইউ। আর হ্যাঁ বলছি, তুমি জিকুকে একটু ডেকে দাও না, ও বোধ হয় এখনো ঘুম থেকে ওঠেনি, বাবা ওকে তুলে দিতে বলছে। ঠিক আছে, তুলে দিচ্ছি আমি গিয়ে। হ্যাঁ। জিকো, জিকো উঠে পড়ো, দাদু ডাকছে। জিকো, জিকো, এত সকালে কোথায় গেল ছেলেটা? বাথরুমেও তো নেই, তাহলে কি বেরিয়ে গেল? কি যে করে না ছেলেটা। জিকো, 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 জিকো। কি হলো? জিকো ঘরে নেই? উঠে পড়েছে? হ্যাঁ উঠেছে, কিন্তু ঘরে বাথরুমে কোথাও খুঁজে পেলাম না, কে জানে কোথায় গেছে। সে কি, তাহলে গেল কোথায়? আরে বাবা, সিঁড়ি দিয়ে নামলে তো আমাদের সামনেই আসতো। দাঁড়াও, আমি দেখে আসছি ওদিকে আছে কিনা। ওমা, এ কি কথা? দাদু ভাই আবার কোথায় গেল? হ্যাঁ, কি হলো? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দাদু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, সাত সকালে কোথায় গেল? কি জানি। আরে বাবা, ও যদি নামতো তাহলে তো তোমাদের সামনে দিয়ে বাইরে বেরোতো। আমার মনে হয় না ও বাইরে বেরিয়েছে। না না, এখান দিয়ে বেরোলে তো আমরা দেখতেই পেতাম। তাহলে জিকো কোথায় গেল? জিকো